হ্যালো স্টুডেন্টস, হ্যালো হ্যালো। হ্যাঁ, তো চলো আমরা শুরু করছি এখন তোমাদের ক্লাস 9-এর ইকোনমিক্স চ্যাপ্টার 3, দ্যাট ইজ পভার্টি অ্যাজ আ চ্যালেঞ্জ। তো পভার্টি অ্যাজ চ্যালেঞ্জ এই চ্যাপ্টারটা যখন শুরু করতে যাচ্ছি, তো দেখো তোমরা ডে টু ডে বিভিন্ন সময় সোসাইটিতে ঘুরতে ফিরতে যে সিনগুলো দেখতে পাও, যে সিচুয়েশনগুলো ফেস করো, এখান দিয়েই তোমরা বুঝতে পারবে যে হোয়াট ইজ পভার্টি। তো সেটাকেই আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের সঙ্গে প্র্যাকটিক্যাল বিষয়টাকে একসঙ্গে কম্পাউন্ড করে আমরা এটাকে অ্যানালিসিস করছি। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তবে হ্যাঁ, অবশ্যই বলবো চ্যানেলটি তোমরা অনেক পছন্দ করেছো, আমার কাছে অনেক কমেন্টস এসছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে। তো চলো শুরু করছি পভার্টি অ্যাজ আ চ্যালেঞ্জ। প্রথম যে বিষয়টা আসছে, দেখো হোয়াট ইজ পভার্টি, চ্যাপ্টারের যে টাইটেলটা সেটা নিয়ে আগে আমার কনসার্ন। হোয়াট ইজ পভার্টি? তো একটা সিম্পলি যদি বলি যে পভার্টি ইজ the inability to fulfill the minimum requirements of life, like basic food requirements, clothing, shelter, healthcare and education. এই কটা জিনিস না হলে কিন্তু আমরা থাকতে পারবো না। সে কারণে বলা হচ্ছে যে পভার্টি মানেই মিনিমাম রিকোয়ারমেন্টস যেগুলো লাগবে, ফুড, শেল্টার, ক্লদিং, হেলথ, এডুকেশন, ব্যাস আর কিচ্ছু না। আমরা পরবর্তীকালে আরও আসবো, ভ্যারাইটিস সোশ্যাল সায়েন্টিস্ট তাদের ভিউ তুলে ধরেছেন, আমরা সেগুলো নিয়ে পরে ডিসকাশন করব। তোমরা শুধু মনে রাখবে দ্যাট মিনস পভার্টি মিনস দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ লাইফ, লাইক ফুড, শেল্টার, ক্লদিং, হেলথ অ্যান্ড এডুকেশন। তোমরা কিন্তু আগে জানতে জাস্ট তিনটে জিনিস, যে ফুড, শেল্টার অ্যান্ড ক্লদিং, কিন্তু এখন আমাদের এই দুটোকে আরও অ্যাড করা হয়েছে। এবার আমরা আসছি এই যে একটু আগে যেটা বললাম যে সোশ্যাল সায়েন্টিস্টরা কীভাবে দেখছে। দেখো সোশ্যাল সায়েন্টিস্টরা আরও কতগুলো প্যারামিটারকে অ্যাড করছে। কি কি? যেমন দেখো সেই কান্ট্রির লিটারেসি লেভেল কেমন, সেই কান্ট্রির কেন হচ্ছে যে এ ল্যাক অফ জেনারেল রেজিস্ট্যান্স ডিউ টু ম্যালনিউট্রিশন, ল্যাক অফ অ্যাক্সেস টু হেলথ কেয়ার, ল্যাক অফ জব অপরচুনিটিস, ল্যাক অফ অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, এগুলোকেও কিন্তু সোশ্যাল সায়েন্টিস্টস যারা আছে তারা কিন্তু এর মধ্যে অ্যাড করছে। তো আমরা এই অ্যাজ এ হোল যদি ইন ব্রিফ দেখি যে হোয়াট আর দ্য কজেস অফ পভার্টি, দেখো যে বিষয়গুলো আমাদের সবার সামনে চোখে আসছে সেগুলো যে ফার্স্ট যেটা আসছে, ইনক্রিজিং রেট অফ রাইজিং পপুলেশন একটা আমাদের বড় ফ্যাক্টর। তারপরে কি আসছে, দেখো লেস প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচার, অ্যাডিকুয়েট প্রোডাক্টিভিটি হচ্ছে না, সে কারণগুলো আমরা পরে আসছি। তারপরে কি, লেস ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, আমাদের দেশে যত রিসোর্সেস আছে সেগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারছি না। তারপরে কি বলছে, এ শর্ট রেট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, আমরা অ্যাডিকুয়েট ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারছি না। ইনক্রিজিং প্রাইস রাইজ, সবাই এটাকে সমস্ত ফুড আইটেমগুলোকে অ্যাফোর্ড করতে পারছে না। তারপরে কি বলছে, আনএমপ্লয়মেন্ট, এটা তোমরা সবাই জানো। আর কি, শর্টেজ অফ ক্যাপিটাল অ্যান্ড এবল এন্টারপ্রেনিয়ারশিপ, এইগুলো নিয়ে আমরা পেছন দিকে গিয়ে ডিটেল ডিসকাশন করব। তাহলে এখন দেখো ব্রিফলি তোমরা যেটা দেখছো যে হোয়াট আর দ্য মেইন রিজনস অফ পভার্টি, এই কয়েকটা পয়েন্টকে শুধু তোমরা মনে রাখবে। কি কি আসছে, পপুলেশন ইনক্রিজ, আমার সঙ্গে সঙ্গে বলবে পপুলেশন ইনক্রিজ, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি লো, ইউটিলাইজেশন অফ রিসোর্সেস লো, শর্ট ইকোনমিক ডেভেলপমেন্ট, increase in price rise, unemployment, shortage of capital and able entrepreneurship, এই সবগুলোই কিন্তু কোনো না কোনোভাবে, এমনটা নয় সবগুলো মিলিয়ে তৈরি করছে, এক এক জায়গায় কিন্তু এক একটা আইটেম বা এক একটা রিজন এর জন্য রেসপন্সিবল। এখন আমরা আসছি প্রত্যেকটা কান্ট্রি একটা করে পভার্টি লাইন ডিটারমাইন করে যে কে পুয়ার, এটাকে তো ফাইন্ড আউট করতে হবে। তাহলে সেই পোর্টটা কে সেটা যখন আমরা দেখতে যাচ্ছি
তখন দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে আগে আমরা, যেহেতু বইটার নাম তোমাদের ইন্ডিয়ান ইকোনমি, সেখানে ইন্ডিয়াতে কি বলছে সেটা আমরা আগে দেখে নিই। এই যে একটু আগে যেটা আমি বলে এলাম সেই জিনিসটাই কিন্তু এই যে মিনিমাম লেভেল অফ ফুড রিকোয়ারমেন্ট, ক্লদিং, ফুটওয়্যার, ফুয়েল অ্যান্ড লাইট, এডুকেশন, মেডিকেল রিকোয়ারমেন্ট, এইগুলো হচ্ছে ডিটারমাইন ফর সাস্টেইন। এইগুলো যদি আমাদের সমানের দাম বাড়তে থাকে এবং এইগুলোকে যদি আমরা রুপিতে কনভার্ট করি তাহলেই দেখতে পাবো যে পভার্টি লাইনটা কোথায় গিয়ে ঠেকবে। তো আমরা কারেন্টলি যে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি সেটা কি বলছে, ফুড রিকোয়ারমেন্ট কি বলছি, while estimating the poverty line is based on the desired calorie requirement, এই জায়গাটায় হাইলাইট করবে, ভালো করে মনে রাখবে, desired calorie requirement সবচেয়ে বড় জিনিস। কোথা থেকে পাচ্ছি আমরা, ফুড আইটেম যেমন সিরিয়াল, পালসেস, ভেজিটেবলস, মিল্ক, অয়েল, সুগার, এইগুলোর থেকেই কিন্তু আমাদের মেইন ক্যালোরিজগুলো আসে। দেখো আমরা প্রত্যেকে কিছু না কিছু কাজ করছি, রুরাল বলো আরবান বলো, সবখানে পিপুলরা কিন্তু কাজের সঙ্গে যুক্ত। এই কাজের সময় কাজের করসপন্ডিং যদি ক্যালোরিজ তাদের না থাকে তাহলে কিন্তু তারা চলতে পারবে না। এবং ঠিক সেই কারণেই কিন্তু আমরা কি করছি না, পভার্টি লাইন যখন ডিটারমাইন করছি তখন কিন্তু আমরা বলছি যে ফুড ক্যালোরি রিকোয়ারমেন্টটা যদি ঠিক থাকে তাহলেই সব ঠিক থাকবে আর কি। এবার দেখো এই যে ক্যালোরিফিক ভ্যালুস এর রেসপেক্টে আমরা 2011-12 তোমাদের বইতে কিন্তু এটাই এখনো পর্যন্ত স্ট্যান্ড করে রেখেছে। তো 2011-12 হিসাবে আমরা দেখছি যে একটা মনিটারি ভ্যালু ফিক্স আপ করা হয়েছে, সেটা হচ্ছে যে পভার্টি লাইন করতে গেলে আমরা দেখব যে রুরাল এরিয়াতে ₹816 পার পারসন অ্যান্ড আরবান এরিয়াতে 1000 পার পারসন। তার মানে ধরো একটা লোকের বাড়িতে যদি 4 জন লোক থাকে তাহলে রুরাল এরিয়াতে অ্যারাউন্ড 3200 আর আরবান এরিয়াতে অ্যারাউন্ড 4 to 5000 এটা মিনিমাম লাগবেই। যদি কোনো ফ্যামিলিতে এর কম আর্নিং থাকে তাহলে আমরা বলবো দে আর বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইন, আর এদের ওপরে যারা আছে তারা এপিএল বা অ্যাবাভ পভার্টি লাইন। পরিষ্কার? এবার দেখো পভার্টি লাইন ইজ এস্টিমেটেড পিরিয়ডিক্যালি, মানে নর্মালি 5 ইয়ার্স পর পর করানো উচিত, কিন্তু তোমাদের বইতে এখনো পর্যন্ত অনেকটা ব্যাকই রান করছে আর কি, কারেন্ট বইতেও আর কি। এটা কে এটা দেখছেটা কে না, বলছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা NSSO নামে একটা অর্গানাইজেশন আছে, তারা কিন্তু এটাকে অ্যাকচুয়ালি সার্ভে করছে। এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি, কোনো গভর্নমেন্ট এটাকে করছে না। তাহলে ন্যাশনাল লেভেলে যারা আছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এরা ডিটারমাইন করছে আমাদের দেশে কতটা রিকোয়ারমেন্ট আছে বা আমরা পভার্টি লাইন কিভাবে ডিটারমাইন করব এবং কি পরিমাণ লোক এই পভার্টি লাইনের নিচে বা উপরে আছে এটা ডিটারমাইন করে দিচ্ছে। এবার আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের দিকে তাকাই, গোটা ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 2011-এ আমরা দেখলাম যে $1.90 পার ডে পার পারসন। তাহলে দেখো যদি আমি এটা 86 রুপিস কারেন্টলি, আমি যদি তোমাকে সে 80 রুপিস করছি, 80 রুপিস ইন্টু 2 ধরে দিচ্ছি, তাহলে হচ্ছে তোমার 160 পার ডে। তাই 160কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি বা 30 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে দেখো 4800। তার মানে একটা লোকের 4800 রুপিস, এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক বলছে। তাহলে একটা লোকের যদি বাড়িতে 4 জন লোক থাকে তাহলে কি আসছে দেখো 19,200 রুপিস যদি একটা ফ্যামিলিতে আর্নিং হয় তাহলে সে হচ্ছে অ্যাবাভ পভার্টি লাইন। তাহলে দেখো ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এটা বলছে, আর আমরা কি বললাম একদম ডাউনে নিয়ে চলে এলাম আর কি। এটা জাস্ট একটা আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন দিলাম যাতে কিনা তোমরা সহজে জিনিসটাকে রিয়ালাইজ করতে পারো হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট ইন্ডিয়ান পজিশন ফ্রম ওয়ার্ল্ডস পয়েন্ট অফ ভিউ। ক্লিয়ার? এবার আমরা আসছি পভার্টি এস্টিমেশন।
দেখো তোমাদের বইতে এই গ্রাফটা তোমরা দেখতে পাবে যে দেয়ার ইজ এ substantial decline in poverty ratio in India from 45% in 1993-94 to 37%. দেখো ইন্ডিয়ার পপুলেশনের কনটেক্সটে কিন্তু 0.1% অনেক, সেখানে 45 থেকে কিন্তু 37.2-তে চলে এসে ইন 2004-05, সেটাকে আবার আমরা নামিয়ে নিয়ে এসি 22% ইন 2011-12 এবং গভর্নমেন্ট টার্গেট করছে এটাকে লেস দেন 20%-এ নামিয়ে নিয়ে আসার জন্য আর কি। দেখো এখানে কতগুলো স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনস তোমাদের দেওয়া হচ্ছে। 1993-94-এ পভার্টি রেশিও রুরালে কেমন ছিল, আরবানে কেমন ছিল, এই পরপর কতগুলো ইয়ার মার্ক করে দেওয়া হচ্ছে, সেখানে কিভাবে আসছে এবং তার অ্যাভারেজ রেটটা কিন্তু আমরা এখানটাতে অ্যানালাইজ করছি। এবার এটার পভার্টি রেশিও পার্সেন্টেজ, আর এটা হচ্ছে যে নাম্বার অফ পিপুল ইন মিলিয়ন হলো। একটা জিনিস দেখো, ইন্ডিয়ান পপুলেশন এতটা হাই হচ্ছে যে আমরা যদি বলি যে পার্সেন্টেজ অফ পভার্টি রেশিও ইজ ডিক্লাইনিং বাট দ্য নাম্বার অফ পিপল ইজ ইনক্রিজিং। আমি রিপিট করছি, পার্সেন্টেজ অফ পভার্টি রেশিও ইজ ডিক্লাইনিং বাট দ্য নাম্বার অফ পিপল ইজ ইনক্রিজিং। ব্যাপারটা কী করে হচ্ছে? ভেরি সিম্পল, ইন্ডিয়ার পপুলেশন যে রেসপেক্টে বাড়ছে সেই রেসপেক্টে আমরা হিসাব করছি। আমি যদি 1950s-এর কথা বলি, জাস্ট 38 করোড় পপুলেশন, আজকে আমরা দেখছি 138 করোড় পপুলেশন, তাহলে সেই রেসপেক্টে আমরা পভার্টি রেশিও ডিক্লাইন করতে পেরেছি। কিন্তু যেহেতু নাম্বার অফ পোরটা অনেক বেশি, নাম্বার অফ পপুলেশনটা বেশি, ন্যাচারালি পপুলেশনের পোর সংখ্যাটা তো বাড়বেই, স্বাভাবিক বিষয়। এই কারণে কিন্তু এই ফিগারগুলো তোমরা একটু কনফিউজড হয়ে যাবে, সেই আমি জিনিসটাকে ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আসছি, দেখো ভালনারেবল গ্রুপ। এই ভালনারেবল গ্রুপ জিনিসটা কি? যারা কিনা খুব সহজে অ্যাফেক্টেড হয়ে যায় আমাদের সোসাইটিতে, ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট পিপুলস, তারা কিন্তু বিভিন্ন ওয়েতে আর্নিং করছে, কিন্তু এর মধ্যে অনেকটাই আমরা দেখতে পাই যে ভালনারেবল গ্রুপ। এবার দেখো ভালনারেবল গ্রুপ কাদেরকে বলা হচ্ছে, দেখো মোস্টলি আমরা দেখতে পাই শিডিউলড কাস্ট, শিডিউলড ট্রাইব, এই পপুলেশনগুলোকে আমরা বলছি ভালনারেবল গ্রুপ। এদের মধ্যে ক্যাটেগরিক্যালি আমরা যদি দেখি যে রুরাল এগ্রিকালচারাল লেবার একটা আসলো, আরটা কি আরবান এরিয়াতে ক্যাজুয়াল লেবার হাউসহোল্ডস। এই দুটো ক্যাটেগরিতে আমরা দেখতে পারি এই সেকশনের মধ্যে ম্যাক্সিমাম আর মেজরিটি গ্রুপ হচ্ছে যারা পোর। এবার দেখো আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডস, এই যে এখানে তোমাদের বইতে এই গ্রাফটা দেওয়া আছে, যে এই গ্রাফের রেসপেক্টে আমরা একটা অ্যানালিসিস করছি। দেখো 34% ক্যাজুয়াল ওয়ার্কার্স ইন আরবান এরিয়া। দেখো এই যে দেখো এখানটায় বলে দেওয়া হচ্ছে 34% ক্যাজুয়াল ওয়ার্কার্স ইন আরবান এরিয়াস আর বিপিএল, 34% of casual labor found in rural areas and 29% SC scheduled caste are also poor. দেখো এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে শিডিউল ট্রাইব কত পার্সেন্ট আসছে, শিডিউল কাস্ট কত পার্সেন্ট আসছে, অ্যাভারেজ ইন্ডিয়ান পভার্টি কত পার্সেন্ট আসছে, এটা কিন্তু আমরা বলছি 2011-12-এর গল্পটা। ক্যাজুয়াল লেবার কত পার্সেন্ট, ক্যাজুয়াল লেবার নন ফার্ম আরবান এরিয়াতে কত আসছে। এই যে এই সোশ্যাল সায়েন্টিস্টরা এটা কিন্তু একটা কতগুলো গ্রুপে ভাগ করছে। ভালনারেবল গ্রুপ, দ্যাট মিন্স যেখানে সবচেয়ে বেশি পোর, যেখানে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে গভর্নমেন্টকে, সেই জায়গাটাকে আমরা ডিটারমাইন করছি। এবার আমরা আসছি, এই যে ভালনারেবল গ্রুপ বলা হচ্ছে, স্পেসিফিক্যালি কাদের কথা মেনলি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, দেখো যে এখানে এই শিডিউলড ট্রাইব যারা আছে, শিডিউলড কাস্ট তো আছে, তারপরে কি এই শিডিউলড কাস্ট, রুরাল এগ্রিকালচারাল লেবার অ্যান্ড আরবান ক্যাজুয়াল লেবার হাউসহোল্ড, এইটা এদের মধ্যে they have seen a decline in poverty in 1990s, তার মানে 90s onwards এদের কিন্তু পভার্টি রেশিওটা ডিক্লাইন করছে। তার মানে কি গভর্নমেন্ট এমন কিছু প্রজেক্ট নিচ্ছে যার জন্য কিন্তু এটা ডিক্লাইন করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কি অ্যাপার্ট ফ্রম দিজ সোশ্যাল গ্রুপস, এর মধ্যে কিছু কিছু ক্যাটেগরিক্যালি করা হচ্ছে। দেখো স্পেসিফিক্যালি যদি বলা হয়, সেখানে হচ্ছে যে ওম্যান, এল্ডারলি পিপুল, বয়স্ক লোক, অ্যান্ড
ফিমেল ইনফ্যান্টস বাচ্চা মেয়ে, দে আর ডিনাইড ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্সেস অ্যাভেলেবল টু দ্য ফ্যামিলি। কেন হচ্ছে দেখো, দে আর ডিনাইড ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্সেস অ্যাভেলেবল টু দেয়ার ফ্যামিলি। তাহলে বোঝো, তাহলে কেন এই গ্রুপটা, তাহলে আমরা প্রথমে যখন অ্যাজ এ ব্রড পয়েন্ট অফ ভিউ থেকে তো বলছিলাম, তখন আমরা ক্যাটেগরি করলাম এসসি, এসটি, রুরাল এগ্রিকালচারাল লেবার, আরবান এরিয়াতে আরবান ক্যাজুয়াল লেবার হাউসহোল্ডস, এদেরকে বললাম। এবার তার মধ্যে যখন ফ্যামিলি রেসপেক্টে বলছি, সেখানে কি বলছি, ওমেন, এল্ডারলি পিপল যাদের হাতে পয়সা থাকছে না, ফিমেল ইনফ্যান্টস বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, এদেরকে আমরা পয়সা টাকা দেই না। কেন? মোস্ট কেসেস দেখা যায় এই সমস্ত বিশেষ করে ফিমেল বাচ্চা মেয়েগুলোকে তাদেরকে ছেলেদের থেকে সেপারেট করে রাখা হচ্ছে এবং ফ্যামিলির যে রিসোর্সেস অ্যাভেলেবল আছে সেখানটা তাদেরকে কিন্তু ইকুয়াল অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। এর জন্য ভ্যারাইটি অফ রিজনস আছে, সোশ্যাল প্রিজুডিসেস আছে, ফ্যামিলি ল আছে বিভিন্ন জায়গাতে, দ্যাট ইজ সেপারেট ইস্যু, আমি সে জায়গায় যাচ্ছি না। কিন্তু মেইন যে বিষয়টা আসছে সেটা কিন্তু এইখানটাতে আটকে দিচ্ছে আর কি। এরপরে আমরা আসছি, যদি আমরা ইন্টার স্টেট ডিসপ্যারিটিস দেখি, দেখো সব স্টেটেই যে একই ধরনের পভার্টি রেশিও তা কিন্তু নয়। কিছু কিছু স্টেটস আছে যেখানে পভার্টি খুব বেশি, আর কিছু কিছু স্টেটস আছে যেখানে পভার্টি রেশিও খুব মিনিমাম। তো এবার আমরা যদি হেড কাউন্ট রেশিও, প্রত্যেকটা হেড পার হেড যদি ধরি, তাহলে দেখতে পাবো কি, যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রেকর্ড 2011-12-এ এখানে দেখতে পাচ্ছি 21.9% পপুলেশন এখানে হচ্ছে যে পোর অ্যাভারেজ ধরা হচ্ছে ইন্ডিয়াতে। এবার কতগুলো স্টেটস দেখো, মধ্যপ্রদেশ, আসাম, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, এইখানটাতে কিন্তু পভার্টি লেভেলটা ইন্ডিয়ার অ্যাভারেজ লেভেল থেকে হাই, অ্যাভারেজ লেভেল থেকে হাই। অথচ দেখবে বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এইসব জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি ন্যাচারাল রিসোর্সেস, অথচ এই সমস্ত স্টেটেই কিন্তু তোমার পুয়ার বা পভার্টিটা বেশি। আবার দেখো, শুধু যদি আমি ক্যাটেগরিক্যালি শুধু বিহার এবং উড়িষ্যাকে দেখি, এখানে দেখতে পাবো 33.7 অ্যান্ড 32.6% রেসপেক্টিভলি এখানে এতটাই পোর, এ দুটাকে বলা হয় টু পোরেস্ট স্টেটস ইন ইন্ডিয়া হচ্ছে। আচ্ছা, পাশাপাশি অ্যাজ এ হোল আমরা দেখব উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, এই চারটা স্টেটে কিন্তু পভার্টি রেশিও অনেকটাই হাই। এবার দেখো, এই যে আমরা ইন্ডিয়ার যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, এইখানটাতে দেখো বিহারে 37% পিপল হচ্ছে পোর, উড়িষ্যাতে 32.6 আছে পোর, আসামটাতে দেখো 31.9, তাও এটাকে ধরছি না কারণটা আমি পরে আসছি, মধ্যপ্রদেশে 31.7, উত্তরপ্রদেশে 29.4। হোয়ারাস আমি যদি আর একটা জায়গায় দেখি, দেখো আমি যদি তোমার এই পেছন দিকটাতে দেখি, দেখো কেরালা জাস্ট 7.1, হিমাচল প্রদেশ 8.1, অন্ধ্রপ্রদেশ 9.2। দেখো এই যে জায়গাগুলো বিলো 10, এই জায়গাগুলোতে আসছে আমাদের বিলো 10% পিপল, এরা কিন্তু পভার্টির মধ্যে আছে। তাহলে দেখো দুটো এরিয়াকে যদি আমরা ভাগ করি, এইখানটার একটা এরিয়া কতটা বেশি পোর আছে আর এইখানটাতে একটা এরিয়া কতটা কম পোর আছে। এর রিজনসগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না, আমি জাস্ট কম্পেয়ার করছি ইন্টার স্টেট ডিসপ্যারিটিস, কোন কোন জায়গাতে আমাদের প্রবলেমটা হচ্ছে সেই জায়গাটা দেখছি। তাহলে দেখো একটা গল্প বলি, ধরো যে একজন কেউ ডাক্তারের কাছে গেল কোনো প্রবলেম নিয়ে, ডাক্তারের কাজটা হচ্ছে প্রথম তাকে আইডেন্টিফাই করা তার প্রবলেমটা কি, নেক্সট স্টেপ হচ্ছে এর সোর্সটা কি, 3 নাম্বার হচ্ছে সলিউশন। তোমরা দেখবে ডাক্তারবাবু হয়তো কিছু ব্লাড টেস্ট করতে দিয়ে দিল, তার মানে কি ডাক্তারবাবু ক্যাটেগরিক্যালি জানতে চাইছে যে এই রোগটার অরিজিনটা কি, তাহলে সেই রেসপেক্টে আমি ট্রিটমেন্ট করব। সেরকমই ইন্ডিয়াতে আমরা ধরে নিলাম যে এই যে জায়গাগুলো দেখছি এই জায়গাগুলোতে পভার্টিটা অনেকটা বেশি।
আর এই জায়গাগুলোতে পভার্টিটা কম। তাহলে যদি আমরা দেখি যে এই জায়গাগুলোতে পভার্টি কম, তাহলে যদি আমি জিজ্ঞেস করি যে এইখানে পভার্টি কম এর কারণটা কি, এইখানে পভার্টি বেশি এর কারণটা কি, তাহলে যদি আমি এইখানকার এই সেকেন্ড স্টেজের যেটা আছে এইখানকার প্রবলেম যেই বিষয়ের জন্য এখানে পভার্টি কম, এটা যদি আমরা এইখানটায় দিয়ে দিতে পারি তাহলে এদের পভার্টি কমে যাবে। তো সেটা নিয়ে অনেক থিঙ্ক ট্যাঙ্ক ডিসকাশন করছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। তো মেন যে বিষয়টা ইন্টারস্টেট ডিসপ্যারিটিস যখন আমি ডিসকাশন করছি তখন আমরা দেখব কোন কোন স্টেটে আমাদের পভার্টি রেশিও কেমন, সেইটা নিয়ে আমাদের মেন আলোচনার বিষয়টা। এরপরে আসি আমরা, দেখো এই যে পভার্টি সিগনিফিকেন্টলি ডিক্লাইন করছে কেরালাতে, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, এই কতগুলো স্টেটে কিন্তু পভার্টি কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছে। এই যে আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে কিছু কিছু জায়গাতে ডিক্লাইন করছে, কেন সেই জায়গাটায় আমরা আসবো। তারপরে দেখো স্টেটস লাইক পাঞ্জাব, হরিয়ানা হ্যাভ ট্র্যাডিশনালি সাকসিডেড ইন রিডিউসিং পভার্টি। এই দুটো স্টেটে মানে তারা আগের থেকেই পভার্টিটাকে ডিক্লাইন করিয়েছে ডিউ টু হাই এগ্রিকালচারাল গ্রোথ। দেখো রিজনটা ভালো করে দেখে নেবে, ডিউ টু হাই এগ্রিকালচারাল গ্রোথ এখানটাতে কিন্তু পভার্টিটা ডিক্লাইন করে গেল। আচ্ছা, কেরালা কী করলো? কেরালা ফোকাস দিল হচ্ছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর। ওয়েস্ট বেঙ্গলে কী করলো? ওয়েস্ট বেঙ্গল বললো ল্যান্ড রিফর্ম মেজার্সের উপর অ্যাটেনশন দিয়ে তারা পভার্টিকে রিডিউস করে দিল। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এরা কী করলো? পিডিএস সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অফ ফুড গ্রেইনস। তাহলে এক একটা স্টেট এক একটা মেজার্স নিচ্ছে পভার্টিকে ডিক্লাইন করানোর জন্য। কথা বোঝা গেল তো? তাহলে এইভাবে যদি আমরা পভার্টিটাকে ডিক্লাইন করাতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকছে না। এবার আসছি আমি, এটা তো ইন্ডিয়ান রেসপেক্টে বললাম, এবার আসছি আমি গ্লোবাল পভার্টি সিনারিও। আমাদের ইন্ডিয়া ছাড়াও এন্টায়ার গ্লোবে আমি কি দেখতে পাচ্ছি? দেখো বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে, আমি একটু আগে তোমাদেরকে এই ম্যাথমেটিক্সটা বুঝাচ্ছিলাম যে $1.90 পার ডে যদি আমরা পাই তাহলে পরে ঠিকঠাক, তার মানে কি সেই 19,000 টাকা 20,000 টাকা মতন একটা ফ্যামিলিকে ইনকাম করতে হবে। কিন্তু আমরা কি দেখছি এটা ফ্রম 30 কি বলছে, এটার থেকে হ্যাজ ফলেন ফ্রম 36% ইন 1990s টু 10% ইন 2015, তার মানে ডিক্লাইন করছে। পভার্টি ডিক্লাইন সাবস্টেন্সিয়ালি ইন চায়না, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। কেন হচ্ছে এখানটায়? ডিউ টু র্যাপিড ইকোনমিক গ্রোথ অ্যান্ড ম্যাসিভ ইনভেস্টমেন্ট ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ভালো করে বোঝো, ম্যাসিভ ইকোনমিক গ্রোথ, ম্যাসিভ ইনভেস্টমেন্ট ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তার মানে মানুষকে আমরা জেনারেট করতে দিচ্ছি, ইনস্টিড অফ মেকিং ডিপেন্ডেন্স আমরা তাকে রিসোর্স করে দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট দে ক্যান আর্ন, দে ক্যান জেনারেট দেয়ার ইকোনমি বাই দেমসেলভস। এইভাবে কিন্তু আমরা পভার্টিটাকে সলভ করতে পারবো। এবার দেখো চায়নাতে কি হচ্ছে, আমাদের পাশের কান্ট্রি চায়না, এখানে কি হচ্ছে, এদের 88.3% ইন 1981 টু 14.7% ইন 2008 টু 0.6% ইন 2019। ক্যান ইউ ইমাজিন? 88% থেকে চলে এলো সোজা 0.6%-এ। কি অবস্থা! তাহলে কি করলো? এবার আমি যদি আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে দেখি, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ভুটান, এখানে কিন্তু পভার্টি ডিক্লাইন হচ্ছে, কিন্তু এটার মতন করে কিন্তু হচ্ছে না। এখানে কি বলছে? 34% ইন 2005-এ, সেখান থেকে 15.2% ইন 2014। দেখতে পাচ্ছ তো? তাহলে কি বলছে? এ ডিক্লাইনিং পার্সেন্টেজ পোর, কিন্তু এই পপুলেশনটা তো কমছে না। 510.4 মিলিয়ন ইন 2004 টু 274.5 মিলিয়ন ইন 2013। তাহলে 5 থেকে 13-এর মধ্যে
পপুলেশন সংখ্যাটা কিন্তু খুব কমেনি, কিন্তু পভার্টি রেশিওটা কিন্তু বারবার কমেছে। আমি কিন্তু আবার বলছি, ওই একই কথা আমাকে 14 বার বলতে হবে যে না, পার্সেন্টেজ অফ পভার্টি রেশিও ইজ ডিক্লাইনিং, বাট নাম্বার অফ পোর এটা কিন্তু আমাদের সিগনিফিকেন্টলি কমছে না, ডিউ টু এক্সেসিভ পপুলেশন এক্সপ্যানশন। চায়না সুন্দরভাবে ডাউন করে নিয়ে আসলো ডিউ টু অ্যাটেনশন অফ অর ইনভেস্টমেন্ট ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এবার আমি যদি ওয়ার্ল্ডের আর কিছু কান্ট্রিতে, আমি তো এশিয়ান কান্ট্রি নিয়ে বলছি, কন্টিনেন্ট নিয়ে বলছিলাম, এবার দেখো আমি পভার্টি হেড কাউন্ট রেশিও আমরা কতগুলো কান্ট্রির নাম নিয়ে নিচ্ছি। দেখো এখানে আমরা বলছি কি, নাইজেরিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ব্রাজিল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কতগুলো কান্ট্রির নাম দিয়ে দিচ্ছি। সেখানে কি হচ্ছে, নাইজেরিয়াতে কি 53.5%, বাংলাদেশে 14.8, ইন্ডিয়া দেখো 21.2, তাহলে বাংলাদেশের থেকে বেশি বলে মনে হচ্ছে। কিন্তু এই যে হেড রেশিও, এটা ভালো করে রাখবে, হেড কাউন্ট রেশিও যখন কথাটা বলছি, এখানটাতে কিন্তু আমাদের পার হেড, যেখানে পপুলেশন বেশি সেখানে কিন্তু বেশি হবে, এটা ডেফিনেটলি। এবার এটার রেসপেক্টে আমরা যদি অ্যানালিসিসে আসি, তাহলে দেখতে পাবো কি, সাব সাহারান আফ্রিকা, এখানে কি বলছে 51% ইন 2005 থেকে আসলো কোথায় 40.2% ইন 2018, তাহলে জাস্ট 13 ইয়ার্সে কতটা নামলো। ল্যাটিন আমেরিকার কান্ট্রি 10 ডিক্লাইন করলো কি 10% থেকে 4%-এ ওই পিরিয়ডের মধ্যেই 13 ইয়ার্সে। সেরকম এক এক জায়গাতে এক এক ধরনের নামছে, এইখানটাতে আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে বিভিন্ন কান্ট্রিগুলো 2011-এ আমরা যদি এই যে টাকাটাকে ধরি, এই যে 1.09 যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল, এই টাকাটাকে যদি আমরা ধরি, তাহলে দেখতে পাবো যে কোন কান্ট্রিতে 2011-এর রেসপেক্টে কতটা কি নেমে এলো। যেহেতু ইন্ডিয়াতে পপুলেশনটা বেশি, সে কারণে এখানে একটু পার্সেন্টেজটা বেশি হচ্ছে। অন্যান্য কান্ট্রিতে দেখো, এটা হচ্ছে 2009-এর রেকর্ড, 16-এর রেকর্ড, 2011-এর রেকর্ড, যে কান্ট্রিতে যা লাস্ট হিসাব হয়েছে সেই রেসপেক্টে কিন্তু এই এনসিইআরটির বইতে অ্যাড করে দেওয়া আছে। শ্রীলঙ্কাতে 2016-এ, ইন্দোনেশিয়াতে 2017-এ এসে তারপরে কোভিডের জন্য আর কোনো দেশ করতে পারেনি। তো এই যে জিনিসগুলো আসছে, তাহলে সবাই কিন্তু টার্গেট করছে, একটা গোল ফিক্স করতে হবে। তো সেই ইউএনও সবাইকে একটা করে গোল ফিক্স করে দিল যে শোনো, ওইভাবে চললে হবে না, একটা টার্গেট ফিক্স করো। বললো বাই 2030 অল টাইপস অফ পভার্টিকে আমরা এখানে একদম জিরো করে আনবো, একদম পুরো জিরো করে আনতে হবে। এইটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেটকে মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। বোঝা গেল? এবার আসি আমরা কজেস অফ পভার্টি। আমরা একদম ইনিশিয়াল স্টেজে বলেছিলাম হোয়াট আর দ্য কজেস অফ পভার্টি। দেখো ফার্স্ট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে হেভি প্রেশার অফ পপুলেশন। এত বেশি পপুলেশন বাড়ছে, আমাদের কিচ্ছু করার নেই। তারপরে কি বলছে, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট। আচ্ছা, আন্ডার এমপ্লয়মেন্ট জিনিসটা কি? দেখো, আন্ডার এমপ্লয়মেন্ট মানে হচ্ছে যে যার যে কোয়ালিফিকেশান, ডিউ টু ল্যাক অফ জব অপরচুনিটি, সে হয়তো সেই জায়গার জব সে পাচ্ছে না, বরঞ্চ সে লোয়ার গ্রেডের জব অ্যাফোর্ড করে নিচ্ছে যাতে কিনা সে অ্যাটলিস্ট খেয়ে বাঁচতে পারে, এবং সে সাইমultaneously অ্যাজ অ্যান আনএমপ্লয়েড সে কিন্তু জব সার্চ করে যাচ্ছে। এইটাকে বলছে আন্ডার এমপ্লয়মেন্ট। তাহলে এখানে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট গ্র্যাজুয়ালি রাইজিং, এবং এটা একটা ক্রনিক আনএমপ্লয়মেন্ট প্রবলেম ক্রিয়েট করেছে, যেটাকে মানে সলভ করা যাবে না। এবং এখানে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, এইগুলোই রিফ্লেক্ট করছে আমাদের আনএমপ্লয়মেন্টের মধ্যে আর কি। তারপরে কি বলছে, ক্যাপিটাল ডেফিসিয়েন্সি। একজন ছেলে বা মেয়ে সে হয়তো ভাবছে আমি কিছু কাজ বিজনেস স্টার্ট করব, তার ক্যাপিটাল নেই, কী করবে? কিছু করতে পারবে না, পভার্টি থাকবে। আন্ডার ডেভেলপড কান্ট্রি, আমাদের এই যে পপুলেশন যে গ্রোথ যেটা হচ্ছে, এটা হচ্ছে মেইন কজ হচ্ছে পভার্টির, যে আন্ডার ডেভেলপড ইকোনমি। আমরা সবাইকে ইকোনমিক্যালি হেল্প করতে পারছি না, সেই কারণে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারছি না। তারপরে দেখো,
ইনক্রিজ ইন প্রাইসেস, আমাদের যে এসেনশিয়াল কমোডিটিসগুলো আছে সেগুলো দাম সমানে বাড়ছে, এর ফলে পুয়ার পিপুল যারা আছে তারা কিন্তু ব্যাডলি এফেক্টেড হয়ে যাচ্ছে। তারপরে কি নেট ইনকাম, নেট ন্যাশনাল ইনকাম, আমাদের দেশের যে নেট ন্যাশনাল ইনকাম সেটা কিন্তু অনেকটাই লো, মানে অর্থাৎ পার ক্যাপিটা ইনকামটাও আমাদের লো। পোর কান্ট্রি যেগুলো আছে সেই রেসপেক্টে বেশি হলেও ইন অ্যাকচুয়াল আমাদের কিন্তু এটা অনেকটা কম হয়ে আছে আর কি। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন কজে। শুধু এই কটাই নেই, আরও প্রচুর আছে, আমি জাস্ট কিছু তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। এরপরে বলছে এই যে রিসোর্সেসগুলো আছে আমাদের প্রপারলি কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে না ইন্ডিয়াতে আর কি, এবং গভর্নমেন্ট পলিসিস যেগুলো আছে সেগুলো পলিসি প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে না, যার জন্য কিন্তু পোর আরও বেশি থেকে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিছু সোশ্যাল, কালচারাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস আমাদের মধ্যে প্রিভেল করছে এই পভার্টির জন্য। কীরকম? কিছু রিলিজিয়াস রিলেটেড অব্লিগেশনস করতেই হবে, রিলিজিয়াস সেরিমনিস করতেই হবে ইন্ডিয়াতে, এবং এগুলো কিন্তু তাদেরকে প্রচুর টাকার দরকার, পোর পিপুল ধার করে নিয়ে এসে কাজ করছে, যার জন্য আরও বেশি পোর হয়ে যাচ্ছে। তারপরে কি ফার্মার্স যারা আছে তারা রাইট এগ্রিকালচারের জন্য যে ইনপুটসগুলো দরকার, যেমন সিডস, ফার্টিলাইজার, পেস্টিসাইড এ সমস্ত লাগবে, রাইট টাইমে তারা টাকা পাচ্ছে না, যার জন্য কি হচ্ছে তারা কোথা থেকে ঋণ করে নিয়ে আসছে এবং রুরাল এরিয়াতে ইনডেটেডনেস, ঋণের মধ্যে জড়িয়ে যাচ্ছে আর কি। সে কারণে এরা আরও বেশি পোর হয়ে যাচ্ছে, অর্থাৎ কাজও করে যাচ্ছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না। তারপরে কি বলছে এই যে পভার্টি, এই পভার্টির জন্য পভার্টির ইম্প্যাক্টটা কি আসছে দেখো, বলছে যে যত বেশি পোর সেখানে ভায়োলেন্স অ্যান্ড ক্রাইম রেট ইনক্রিজ করবে, ভায়োলেন্স হবে, ক্রাইম রেট ইনক্রিজ করবে। আর এই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড মার্জিনালাইজেশন যে আছে ব্যাপারটা আর কি, এখানে এরা কি করবে, আনফেয়ার প্র্যাকটিসেস অ্যাডপ্ট করবে, তারপরে কি চুরি করবে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ হবে, এই কাজগুলো কিন্তু হবে। তারপরে কি বলছে এর মধ্যে প্রচুর লোক আছে যারা হোমলেস এবং তারা রোড সাইডে শুয়ে থাকে, তারা আনসেফ ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করে, এবং ওমেন, চিলড্রেন যারা আছে তাদের কিন্তু এভাবেই থাকতে হয় আর কি। তারপরে কি বলছে যারা কিডস যেগুলো আছে তাদেরকে কাজে পাঠিয়ে দেয় এবং তাদেরকে স্কুলে যেতে দেয় না। অ্যাভারেজ পোর ফ্যামিলি দেখা যায় যে 5 ইয়ার্স, মানে ফ্যামিলি সেন্ড দেয়ার চিলড্রেন অ্যাট দ্য এজ অফ 5 ইয়ার্স তাদেরকে পাঠানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তাও পাঠানো হয় না ইন রিয়ালিটি আর কি। হ্যাঁ, তারপরে কি বলছে পভার্টি ইজ ডাইরেক্টলি কোরিলেটেড টু দ্য সাকসেস অফ দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। পভার্টি আমাদের ন্যাশনাল ইকোনমির সাকসেসের সঙ্গে কোরিলেটেড। যত বেশি পোর থাকবে, যত বেশি পভার্টি লাইনের নিচে থাকবে, সেই ইকোনমি কখনোই পাওয়ারফুল হতে পারবে না, একদম অ্যাসিওর্ড। এর জন্য কি করলো গভর্নমেন্ট, বেশ কিছু অ্যান্টি পভার্টি মেজার্স অ্যাডপ্ট করলো। তো গভর্নমেন্ট প্রথমে যেটা করলো সেটা হচ্ছে যে দুটো টার্গেট করে নিল। কি কি? প্রথমে বলল প্রমোশন অফ ইকোনমিক গ্রোথ, কান্ট্রিতে প্রমোশন অফ ইকোনমিক গ্রোথ আর টার্গেটেড অ্যান্টি পভার্টি প্রোগ্রাম। দেখো একটা সময় গভর্নমেন্ট কী করতো, সমানে পিডিএস সিস্টেম রেশন দোকানে দিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট বলে না এভাবে হবে না, প্রমোশন অফ ইকোনমিক গ্রোথ, অর্থাৎ আমি এমন কিছু করব যাতে ন্যাশনাল ইকোনমিক গ্রোথটা ঠিক হয়, সেই সঙ্গে অ্যান্টি পভার্টি মেজার্স নেব যেটা কিনা পার্টিকুলারলি টার্গেট গ্রুপকে, সবার জন্য নয়। দুটো প্ল্যান তৈরি করলো, এভাবে তারা কিছু প্রোগ্রাম নিয়ে আসলো। কি কি প্রোগ্রাম দেখো, ফার্স্ট যেটা নিয়ে, মানে এখানে তোমাদের বইতে যেটা আছে, ফার্স্ট হচ্ছে MGNREGA। এটা কি বললো 2005-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করলো 100 ডেজ ওয়ার্ক অ্যাসিওরেন্স প্রোগ্রাম এনশিওর করলো। হ্যাঁ, যাতে কিনা পুয়ার পিপুল আছে যারা, এখানে কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে দিল, ল্যান্ডলেস, রুরাল, মার্জিনাল পিপুল যারা আছে তাদের সিকিউরিটিকে এনশিওর, লাইভলিহুড সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট এনশিওর করার জন্য তারা এই কাজটা ইন্ট্রোডিউস করলো, এবং যাতে কিনা ড্রাউট, ডিফরেস্টেশন, সয়েল ইরোশন এগুলোকে রেজিস্ট করা যায়, সেই সমস্ত কাজের মধ্যে এদেরকে ইনভলভ করে দাও। আরেকটা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছিল, সেটা হচ্ছে 1993-তে, যে প্রাইম মিনিস্টার রোজগার যোজনা। প্রাইম মিনিস্টার রোজগার কী করলো, এখানে বলল 1993-তে গভর্নমেন্ট একটা এইম করলো যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করব, কাদের জন্য, ফর
এডুকেটেড আনএমপ্লয়েড, বুঝো এডুকেটেড আনএমপ্লয়েডের জন্য, কোথাকার না রুরাল ইউথসদের জন্য, এবং স্মল টাউনস যেগুলো আছে তাহলে বড় শহরের জন্য বাদ দিয়ে রুরাল ইউথ এবং স্মল টাউনে যারা আছে ইউথ এডুকেটেড তাদেরকে দিয়ে আমরা হেল্প করব এবং তাদের ছোটো ছোটো বিজনেস এস্টাবলিশ করাবো, তাদের ছোটো ছোটো ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরিজ এস্টাবলিশ করাবো। এইভাবে কিন্তু আমরা চাইছি ইমপ্রুভমেন্ট আসুক। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এখানে কি বললো যে 1995-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম লঞ্চ করলো। এদের এমটা কি ছিল? এদের এমটা ছিল টু ক্রিয়েট সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন রুরাল এরিয়াস। তুমি নিজে করে খাও। আর কোথায়? স্মল টাউনসে, স্মল অ্যান্ড মিডিয়াম টাউনস যেগুলো আছে সেখান দিয়ে। বললো এদের টার্গেটটা কি ছিল? ক্রিয়েটিং 25 লাখ নিউ জব অপরচুনিটিস। কবে এনেছিল না আন্ডার 10th 5-year প্ল্যানে, অর্থাৎ 1995-এ 10th 5-year প্ল্যানের আন্ডারে এই প্রোগ্রামটাকে আনা হয়েছিল। আর একটা প্রোগ্রাম নিয়ে এলো, সেটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, SGSY। এটা 1999-এ ইন্ট্রোডিউস করেছিল। এখানে বলা ছিল যে পুয়ার ফ্যামিলিজ যারা আছে কিন্তু তারা অ্যাবাভ পভার্টি লাইন হয়ে আছে, তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করব সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। এটা ব্যাংকের থেকে কিছু ক্রেডিট দেওয়া হবে, গভর্নমেন্টের কিছু সাবসিডিজ দিবে, যাতে কিনা তারা সেলফ সাফিসিয়েন্ট হতে পারে ইকোনমিক্যালি। আরেকটা কী করলো, ইন 2000 গভর্নমেন্ট আরেকটা প্রোগ্রাম লঞ্চ করলো, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। অর্থাৎ গ্রামের লোকজনকে অ্যাসিস্ট করার জন্য এদেরকে বেসিক সার্ভিসেস যেমন প্রাইমারি হেলথ, প্রাইমারি এডুকেশন, রুরাল শেল্টার, রুরাল ড্রিঙ্কিং ওয়াটার, রুরাল ইলেকট্রিফিকেশান, এই সমস্ত বিষয়ে অ্যাসিস্ট করার জন্য কিছু প্রোগ্রাম গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করলো। তো তোমাদের বইতে অল্প কয়েকটা প্রোগ্রাম দেওয়া আছে, এছাড়া প্রচুর 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 সেন্ট্রাল লেভেলে, স্টেট লেভেলে অনেক প্রোগ্রাম নেওয়া আছে অ্যান্টি পভার্টি মেজার্স হিসাবে। তো আমরা প্রচুর মেজার্স নিচ্ছি, কিন্তু সবগুলো কিন্তু সাকসেস পাচ্ছে না। কারণটা কি? দেখো, এই প্রোগ্রামগুলো কি হচ্ছে, এদের রেজাল্টটা হচ্ছে মিক্সড। কেন? এর কারণটা হচ্ছে যে এই লেস এফেক্টিভনেস ইন রুরাল এরিয়া, এখানটাতে আমরা লেস এফেক্টিভনেস দেখতে পাচ্ছি, ল্যাক অফ প্রপার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রাইট টার্গেটিং। অর্থাৎ আমরা দেখছি ঠিকঠাক টার্গেট গ্রুপকে ধরতে পারছি না, যার জন্য কিন্তু সেইখানকার যে বেনিফিশিয়ারি তারা প্রপার বেনিফিট পাচ্ছে না। সেইখানটাতে অ্যাটেনশন দিতে হবে বলে আমরা ফাইন্ড আউট করতে পারলাম। তো এর সমস্যাটা কোথায়? হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস? এত প্রোগ্রাম যে আমরা লঞ্চ করছি, সেই প্রোগ্রামগুলো সাকসেস হচ্ছে না কেন? হোয়াট আর ইটস চ্যালেঞ্জেস? সেখানে আমরা দেখলাম, দেখো চ্যালেঞ্জেস অ্যাহেড কি বলছে, এত প্রোগ্রাম থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি রুরাল এবং আরবান এরিয়াতে কিন্তু প্রচুর ডিফারেন্স হয়ে যাচ্ছে। এর মেইন কারণটা হচ্ছে যে mainly due to higher economic growth, increasing stress on universal pre-elementary education, declining population growth, increasing empowerment of women and the economically weaker section of society। এদেরকে ইমপ্রুভ করার জন্য যে কাজগুলো আমরা নিচ্ছি সেটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ হচ্ছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল সায়েন্টিস্টস তারা অন্য একটা টার্গেট ফ্রেম করছে। তাদের টার্গেটটা কি? তারা বলছে যে এতদিন পর্যন্ত আমরা যেভাবে করে আসছি সেখান থেকে একটু সরে আসতে হবে আমাদের। তারা কি বললো, দেখো এই মিনিমাম সাবসিস্টেন্স লেভেল থেকে আমাদের রিজনেবল লেভেলে আসতে হবে লিভিংটা। এই যে মিনিমাম কি বলছিলাম, ফুড শেল্টার অ্যান্ড ক্লদিং, সেখান থেকে আমরা বললাম ফুড শেল্টার অ্যান্ড ক্লদিং তো লাগবেই, সেই সঙ্গে এডুকেশন, হেলথ কেয়ার, স্লিপার বা পায়ে জুতো, এরকম বেশ কিছু বিষয় আমরা এর মধ্যে উল্লেখ করছি, যাতে কিনা এই কনসেপ্ট অফ হিউম্যান প্রপার্টিটাকে আমরা আরও বড় করে তুলে ধরতে পারি। তাহলে এইভাবে আমরা দেখছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক প্রোগ্রাম লঞ্চ করছে, সেই প্রোগ্রামগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেই জন্য কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে ডিউ টু ধরতে পারো পলিটিক্যাল
প্রবলেম আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রেট ট্যাপিজম আছে, এই সমস্যাগুলো কিন্তু আছে। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয়টা। আশা করি তোমাদের একদম ব্রিফ চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের প্রবলেম কী আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের আরেকটা চ্যাপ্টার নিয়ে চলে আসছি। থ্যাংক ইউ।